সালামু আলাইকুম। এখন আমরা পড়ব সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা ছোট গল্প একটি তুলসী গাছের কাহিনী এর সারসংক্ষেপ বা কাহিনী সংক্ষেপ প্লাস ব্যাখ্যা প্লাস প্রশ্ন উত্তর। ওকে, ফাইন। তো এই একটি তুলসী গাছের কাহিনী কেন এই গল্পের নাম দেওয়া হয়েছে এটা আগে বুঝি। এই গল্পটি একটা তুলসী গাছকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এই গল্পে দেখানো হয়েছে আপনজন হারানোর বেদনা, মানুষের অপরাধবোধ, অসাম্প্রদায়িক চেতনা কিংবা তুলসী গাছের শুকিয়ে যাওয়ার সাথে বাস্তুহারা মানুষের জীবন প্রণালী। তো আমরা গল্পটা দেখি এবং সেখান থেকে এটাকে রিলেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ শেষে। তো গল্পটি দুই তীর নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটির কেন্দ্রীয় চরিত্র ওইভাবে কেউ নাই, কারণ এখানে বেশ কয়েকজন যুবকের নাম দেওয়া হয়েছে। মতিন, যে কিনা বাগান প্রেমী, ইউনুস, হাবিবুল্লাহ, মোদাব্বের। এই মোদাব্বের কিন্তু তুলসী গাছটি প্রথম দেখতে পায়। কাদের, যে কিনা গল্পপ্রেমী, বদরুদ্দিন, মকসুদ, যে কিনা বামপন্থী, আমজাদ, এনায়েতটা কিন্তু মৌলবী। তো এই যে নামগুলো বলা হয়েছে, এইগুলাকে কেন্দ্র করে এই সম্পূর্ণ কাহিনীটা বর্ণিত হয়েছে। তবে নামগুলো তো তেমন গুরুত্বপূর্ণ না, তবে এই কাহিনীটা হলো মেইন গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা দেখি কী হয়েছে। তো একদল আশ্রয়হীন যুবক বাড়িটা দখল করেছে। দেশভাগের পর বাড়ির মালিক বাড়ি ছেড়ে পালিয়েছে। যে কজন যুবক বাড়িটাকে দখল করেছে তারাও একসময় এখানে ছিল না। কলকাতার বিভিন্ন নোংরা গলিতে দম বন্ধ হয়ে আসা ছোট রুমে ভাড়া থাকতো। দেশভাগের ফলে তারাও দেশ ত্যাগ করে চলে এসেছে। এদেশে কোথায় থাকবে, থাকার সন্ধান করছে। তখনই এই বাড়িটা দেখতে পায়। সদর দরজায় বড় তালা ঝুলছে। সামান্য পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে বাড়িতে জনমানব নেই এবং বাড়ির মালিক দেশ পলাতক। পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হয় না তাদের। ঝড়ের মতো সকলেই বাড়িতে ঢুকে পড়ে। মতিন, ইউনুস, হাবিবুল্লাহ, মোদাব্বের, মকসুদ সহ আরও কয়েকজন আছে এই দলে। পরদিন এই খবর শহরে ছড়িয়ে পড়লে আরও যারা আশ্রয়হীন ছিল তারাও এসে বাড়িতে থাকার জন্য উপস্থিত হয়। কিন্তু মতিন রাত কাউকে ঢুকতে দেয় না। সকলে কৌশলে তাদেরকে বিদায় করে দেয়। তার পরের দিন আসে পুলিশ। পুলিশকেও তারা কৌশলে বিদায় করে দেয়। তারা পুলিশকে বলে যে আমরা দরিদ্র কেরানের মানুষ বটে, কিন্তু সবাই ভদ্রঘরের ছেলে। বাড়ি দখল করেছি বটে, কিন্তু জানালা দরজা ভাঙি নাই, ইট পাথর খসিয়ে চোরা বাজারে বিক্রি করি নাই। তো পুলিশ এসব কথা শুনে চিন্তা ভাবনা করে ফিরে যায়। তারা তো আর এই বাড়িতে চিরদিনের জন্য থাকতে আসেনি, আশ্রয় নেই বলে থাকতে এসেছে। আশ্রয় হলে তারাও চলে যাবে। তাছাড়া যেহেতু বাড়ির মালিক অভিযোগ করেনি, সেহেতু এই অভিযোগের কোনো মূল্যই নেই। তারা সকলেই খুব শান্তিতে থাকতে লাগে। কলকাতার নোংরা গলির দুর্গন্ধযুক্ত বাসার কাছে এই বাড়িটা যেন রাজপ্রাসাদ। বাড়ির পেছনে রয়েছে অনেক জায়গা, রুমগুলো বেশ বড় বড়। একদিন সকালে রান্নাঘরের পাশ দিয়ে মেসওয়াক করে হাঁটার সময় মোদাব্বের একটা তুলসী গাছ দেখতে পায় উঠানের কোণে। গাছটার নিচে আগাছা জন্মেছে, পাতাগুলো পানির অভাবে কেমন শুকিয়ে যাচ্ছে। তুলসী গাছটা দেখে তার খুব রাগ হয়। সকলকে ডেকে আনে তুলসী গাছটাকে উপড়ে ফেলে দিতে। এই বাড়িতে হিন্দুয়ানি কোনো চিহ্ন থাকবে না, কিন্তু কেউ মুদাব্বিরের কথায় সম্মতি দেয় না। ইউসুফ বলে, থাক, সর্দি কাশিতে বেশ উপকারে আসবে এই গাছের পাতার রস। আমরা তো আর পূজা করতে যাচ্ছি না, গাছটা থাকে। কয়েকদিন পর মোদাব্বের খেয়াল করে কেউ একজন চুপি চুপি গাছটার যত্ন নিচ্ছে। গাছটার নিচের আগাছাগুলো আর নেই, কেমন সতেজ হয়ে উঠেছে গাছটা। হয়তো কেউ গাছটার গোড়ায় পানি দিচ্ছে নিয়মিত। মোদাব্বের রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যায় তাদের মধ্যে সাম্প্রদায়িকতা নিয়ে বেশ তর্ক চলতে থাকে। এখানে একটা জিনিস লক্ষণীয়, প্রথম দিকে গাছটাকে উফড়ে ফেলার চিন্তাভাবনা করলেও কেউ কিন্তু গাছটাকে উফড়ে ফেলে না। যদিও এই তুলসী গাছটা একটা হিন্দুদের পূজার প্রতীক, তবুও একজন মুসলিম হিসাবে গাছটাকে উফড়ে ফেলে না বা নষ্ট করে দেয় না। এইখানে যে মুসলিম হয়ে হিন্দুদের বিষয়টাকে সম্মান করছে, সেটাকে নষ্ট করছে না, এটাকে বলে অসাম্প্রদায়িকতা। মানে সম্প্রদায় ভিত্তিক বিভেদটাকে বিচ্ছিন্ন করে ফেলে। তো এই অসাম্প্রদায়িকতা এখানে প্রকাশ পাইছে। আবার খেয়াল করো যে এই গাছটাকে যে শুধুমাত্র রেখেই দিছে তা নয়, বরং গাছটাকে
গোপনে গোপনে জল দেওয়ার ফলে গাছটি সতেজ হয়ে উঠছে। অর্থাৎ তাদের মনে ভয় ছিল, যদি পুলিশ জানতে পারে যে এটা একটা হিন্দু বাড়ি এবং হিন্দু বাড়িতে কোনো তুলসী গাছকে তারা বাঁচিয়ে রাখছে, অর্থাৎ তারা বুঝবে যে এটা হিন্দুদের দালাল, সো তাদের উপর চার্জ করবে। এজন্য তারা এটাকে লুকিয়ে লুকিয়ে পরিচর্যা করে এবং সবসময় আড়াল করার চেষ্টা করে। এটা একটা গেল। এরপর এই লোকগুলা যখন নিজের বাড়িকে ছেড়ে এসে অন্য এক হিন্দুর বাড়িতে আশ্রয় নিয়েছে, ফলে তাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, যার ফলে তারা গোপনে গাছটিকে পানি দেয় এবং সতেজ রাখে এবং বাড়ির মালিকের উপর কৃতজ্ঞতা প্রকাশ করে। ওকে, কয়েকদিন পর সন্ধ্যাবেলা পুলিশ পুনরায় আসে এই বাড়িতে। সকলে কারণ জানতে চাইলে পুলিশ বলে সরকার বাড়িটাকে রিকুইজিশন করেছে। রিকুইজিশন মানে সরকার এই বাড়িটাকে জব্দ করে ফেলেছে। যেহেতু পরিত্যক্ত বাড়ি, সরকার নিজের কাজে ব্যবহার করবে। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এত অল্প সময়ে কোথায় যাবে তারা? প্রথমে সকলে এর বিরোধিতা করলেও পরবর্তীতে মন খারাপ করে ভেতরে চলে যায়। তখন ওরা বলে যে তারা যাবে না কোথাও, ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে, যাবে তো লাশ হয়ে যাবে। কিন্তু সরকারের শক্তির কাছে এই উদ্বাস্ত মানুষদের হার মানতে হয়। পরিশেষে তারা বাড়ি ত্যাগ করতে বাধ্য হয় এবং দ্বিতীয়বারের জন্য তারা অস্তিত্ব শূন্য হয়ে পড়ে। পরদিন মোদাব্বের বলে যে সে 24 ঘন্টা থেকে 7 দিন সময় চেয়ে নিয়ে এসেছে, এর মধ্যে কোনো জায়গা খুঁজে তারা চলে যাবে। 10 দিন পর তারা চলে যায়। গল্পের ভাষায় যেমন ঝড়ের মতো এসেছিল তেমনই ঝড়ের মতোই উধাও হয়ে গেল। এরপর একটা সময় যখন তারা সবাই এখান থেকে চলে যায়, তখন গাছটি আবার আগের মতো শুকিয়ে যায়। খেয়াল করো, আগে গাছটি শুকিয়েছিল, আদমরা হয়েছিল, গাছে পানি দেওয়া হয়েছিল, গাছটি সতেজ হয়েছিল এবং যখন তারা সবাই চলে গেল গাছটি আবার শুকিয়ে গেল। ঠিক তেমনটাই ঘটেছিল তৎকালীন লাখ লাখ মানুষের নিজের জন্মভূমি ছেড়ে এসে বাস্তুহারা হওয়া। এই বাস্তুহারা মানুষগুলি ভিন্ন ভিন্ন জায়গাতে আশ্রয় খুঁজেছে। যদি কখনো আশ্রয় পায়ও, তখন সরকারের তৎপরতায় তাদেরকে আবার সে আগে শুকিয়ে যাওয়া গাছের মতো বাস্তুহারা হয়ে যেতে হয়েছে। তো এখানে এটাও প্রকাশ পাইছে। এখান থেকে গভীর একটা প্রশ্ন আসে, সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গাছের কাহিনী গল্পে সমকালীন সমাজে বাস্তবতার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তাহলে আমরা আশা করি এখান থেকে বলতে পারবো যে তৎকালীন কী কী ঘটেছিল 1947 সালের দেশভাগের পর, যেখানে লক্ষ লক্ষ মানুষ আপনজন হারিয়ে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর হয়েছিল, বাস্তুহারা হয়েছিল। বাস্তুহারা মানে ভিটে মাটি ছাড়া হওয়া। অর্থাৎ এইখানে বাস্তুহারা যারা মানুষ অন্য জায়গায় এসে আশ্রয় নিয়েছিল, সেই আশ্রয়দাতার বাড়ির প্রতি কৃতজ্ঞতা, সেই বাড়িতে থাকা অপরাধবোধ, সেখানে অসাম্প্রদায়িক চেতনা, তারপর শুকিয়ে যাওয়া গাছের সাথে বাস্তুহারা মানুষের জীবনের যন্ত্রণাকে প্রকাশ করা, এই বিষয়গুলো হলো এই মূল কাহিনীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে এটা নির্দ্বিধায় বলতে পারি যে সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পে তৎকালীন এই ঘটনাগুলা, এই চিত্রগুলা তার গল্পের মধ্যে ফুটে উঠেছে। আশা করি বুঝতে পারছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।